নির্বাচন এরকম হলো কেন? এখন আপনি বলবেন যে সংবিধানকে লঙ্ঘন করে তারা এগুলো করেছে। আমাদের মত হচ্ছে এই যে ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছে আওয়ামী লীগ সরকার, এরপর থেকে, এবং আমাদের দেশে একটা অদ্ভুত কথা আছে, এত অপরিচ্ছন্ন চিন্তা আমাদের, আপনারা ভাববেন না যে এখানে দাঁড়িয়ে আমি জ্যাঠামো করছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের দেশে সংবিধান প্রশ্নে এত অপরিচ্ছন্ন চিন্তা মানে আমাদের শিক্ষিত জনদের মধ্যে, যে আপনি দেখবেন যে এখানে সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দেওয়া হয়। 5 তারিখে এখানে অভ্যুত্থান হয়েছে, 4 তারিখ সন্ধ্যার রাতে আপনারা আপনাদের ফেসবুক মনে করে দেখেন, সবাই শহীদি এলিজি লিখছিল যে আমরা শহীদ হতে যাচ্ছি আগামীকাল, সবাই গান পাঠাচ্ছে যে কালকে আর হয়তো দেখা হবে না ইত্যাদি চলছিল না ফেসবুকে। ওই সময় বাংলাদেশের সিভিল সোসাইটির একটা অংশ তারা কিভাবে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে এই মানে শেখ হাসিনা পদত্যাগ করতে পারবে সেই ফর্মুলা বাতলাচ্ছিলেন। তাহলে কোথায় বাংলাদেশের জনগণ ছিল আর কোথায় বাংলাদেশের সিভিল সোসাইটি ছিল? তাদেরকে স্বীকার করতে হবে যে আপনি যে সরকার, যে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ পতন ঘটাতে যাচ্ছে, আপনি তাকে সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে বলছেন যে আপনি পদত্যাগ করেন। আর কি এই সাংবিধানিক ধারাবাহিকতা? গণতন্ত্র ছাড়া আর বাকি সবকটি মানে বাকি 3টি সরকারি নীতি, রাষ্ট্রীয় নীতি নয়। দেশে ঠিকমতো গণতন্ত্র প্রতিষ্ঠিত হইলে আর সব ভালো কাজ নিশ্চিত হইয়া যায়। জাতীয়তাবাদ, সমাজবাদ ও ধর্মনিরপেক্ষতা সবই জনগণের জন্য, সুতরাং গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কল্যাণকর, কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নেই, মন্ত্রী সাহেব বলেন না, আমি বললাম। নিরঙ্কুশ গণতন্ত্রই সে কল্যাণের গ্যারান্টি। খেয়াল করবেন, নিরঙ্কুশ গণতন্ত্রই সে কল্যাণের গ্যারান্টি। গণতন্ত্র নিরাপদ না হইলে ওর একটাও নিরাপদ নয়। তো আমার খুব ভালো লাগতো যে একটু বেশি মনসুনীয় হতো আরিফ ভাইয়ের বক্তব্য, যদি উনি সংবিধানের মূলনীতি এবং সংবিধানের এই সমস্ত আদর্শ এটাতে কম ফোকাস করে ক্ষমতা কাঠামোতে একটু বেশি কথা বলতেন। আর মনসুর সাহেব যেটাকে অত্যন্ত জোরারোপ করেছেন যে কি বলে সংবিধানের যে মৌলিক অধিকার নিয়ে বেশি কথা বলতেন। ইভেন এইটা যদি আপনারা পড়েন, মনসুর সাহেব কিন্তু বলেছেন যে মৌলিক অধিকার শুড বি গিভেন প্রায়োরিটি, মানে আগে মৌলিক অধিকার, তার উনি এতটুকু রেডিকাল ছিলেন কিংবা যাই বলেন, যে উনি বলছেন যে মৌলিক অধিকারকে আগে দেওয়া উচিত ছিল, তারপরে মূলনীতিগুলো আসতে পারতো, কারণ মূলনীতিগুলো রাষ্ট্রের সদিচ্ছার বিষয়, আর যেগুলো হচ্ছে মৌলিক অধিকার এগুলো হচ্ছে জনগণের বিষয়। সুতরাং সংবিধান যেহেতু জনগণের ইচ্ছা অভিপ্রায়ের দলিল, তাহলে এগুলোকে প্রায়োরিটি দিলে ভালো হতো, এটা মনসুর সাহেবের মত, আমি অনেকটাই তার সাথে একমত। আচ্ছা, এরপর আরো একটু করি যে উনি কি বলছেন, মানে উনি বলছেন দেখেন, আমাদের জাতীয় রাষ্ট্রীয় জীবনে বহু জটিলতার সৃষ্টি করিয়াছে, এসব জটিলতার গৃহ খুলতে আমাদের রাষ্ট্রনায়কদের অনেক বেগ পাইতে হইবে। ইমরান ভাই যে 4 প্রজন্মের কথা বলেছে, আমরা 4 প্রজন্ম ধরে এই বেগ পাইতে হইবের মধ্যেই আছি, এবং এই কারণে আমরা মানে এই সংবিধান যেটা করেছেন, আমি উইথ ডিউ রেসপেক্ট টু ডক্টর কামাল হোসেন এবং তার টিম, তারা আমাদের জন্য ওই সময় যেটা ভালো মনে করেছেন তারা করেছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা আমাদের চর্চার মধ্যে দেখেছি, কারণ আপনি সবই বলেন যে এরা যারা সমালোচনা করছে কেউ কিছু পড়ে নাই, তাহলে এটা আমাদের জন্য হিউমিলেটিং হয়, মানে আমরা না পড়ে কথা বলছি না এখানে। আমরা আইনের ছাত্র না, কিন্তু আমরা আইনকে পলিটিক্যালি পড়ি, আমরা কনস্টিটিউশনকে পলিটিক্যালি পড়ি। আর কনস্টিটিউশন শুধু আইনজীবীরা ব্যাখ্যা করবেন না, কনস্টিটিউশন জনগণের দলিল, সুতরাং জনগণ ব্যাখ্যা করবেন যে কনস্টিটিউশন তাদের সাথে, তাদের অভিপ্রায়ের সাথে আছে কি নাই। এত ভালো কনস্টিটিউশন, তাহলে গণতন্ত্রকে রক্ষা করা যাচ্ছে না কেন? 3টা নির্বাচন এরকম হলো কেন? এখন আপনি বলবেন যে সংবিধানকে লঙ্ঘন করে তারা এগুলো করেছে। আমাদের মত হচ্ছে এই যে ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছে আওয়ামী লীগ সরকার, এরপর থেকে, এবং আমাদের দেশে একটা অদ্ভুত কথা আছে, এত অপরিচ্ছন্ন চিন্তা আমাদের, আপনারা ভাববেন না যে এখানে দাঁড়িয়ে আমি জ্যাঠামো করছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের দেশে সংবিধান প্রশ্নে এত অপরিচ্ছন্ন চিন্তা মানে আমাদের শিক্ষিত জনদের মধ্যে, যে আপনি দেখবেন যে এখানে সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দেওয়া হয়। 5 তারিখে এখানে অভ্যুত্থান হয়েছে, 4 তারিখ সন্ধ্যার রাতে আপনারা আপনাদের ফেসবুক মনে করে দেখেন, সবাই শহীদি এলিজি লিখছিল যে আমরা শহীদ হতে যাচ্ছি আগামীকাল, সবাই গান পাঠাচ্ছে যে কালকে আর হয়তো দেখা হবে না ইত্যাদি চলছিল না ফেসবুকে। ওই সময় বাংলাদেশের সিভিল সোসাইটির একটা অংশ তারা কিভাবে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে এই মানে শেখ হাসিনা পদত্যাগ করতে পারবে সেই ফর্মুলা বাতলাচ্ছিলেন। তাহলে কোথায় বাংলাদেশের জনগণ ছিল আর কোথায় বাংলাদেশের সিভিল সোসাইটি ছিল? তাদেরকে স্বীকার করতে হবে যে আপনি যে সরকার, যে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ পতন ঘটাতে যাচ্ছে, আপনি তাকে সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে বলছেন যে আপনি পদত্যাগ করেন। আর কি এই সাংবিধানিক ধারাবাহিকতা? আপনারা মনে রাখবেন যে 5ম সংশোধনী আনয়নের মধ্য দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা নিশ্চিত করা হয় না, সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে একটা ছেদ ঘটানো হয়েছে। এখন এই অভ্যুত্থান পরিষ্কার বোঝার চেষ্টা করেন, আমি বিশেষ তরুণদের বলবো, আমাদের যে সাংবিধানিক সাংবিধানিক ধারাবাহিকতা ছিল, এই সাংবিধানিক ধারাবাহিকতায় ছেদ ঘটিয়েছে 2011 সালে আওয়ামী লীগ সরকার যেটা করেছে, তার এটা করেছে পার্লামেন্টের ভেতরে। পার্লামেন্টের ভেতরে কনস্টিটিউশন হাত দেওয়া যায় না, দেওয়া উচিত না, কারণ এটা হচ্ছে জনগণের ইচ্ছা অভিপ্রায় দলিল। আর আপনি কি 2018 ইলেকশনের আগে বলেছেন যে আমি ক্ষমতায় গিয়ে বাদ করবো? আপনার ম্যানিফেস্টো ছিল এটা?
তাহলে আপনি তো গণরায় নেন নাই, ওকে গেল। তাহলে সাংবিধানিক ধারাবাহিকতার ছেদ ঘটিয়েছে কিভাবে, আমি এটা একটু বলার চেষ্টা করব। যে জনগণের ইচ্ছা ও অভিপ্রায় মানে ব্যক্ত হতে দিতে হবে। ভোট বা ভোটাভুটি এটা একটা উপায়, কথা বলতে পারে এটা আরেকটা উপায়, ঠিক আছে? আপনি এই যে মানে পঞ্চদশ সংসদের মধ্যে দিয়ে যে আপনি 7-এর ক এবং 7-এর খ যুক্ত করলেন, সেখানে কি বলা আছে? আমরা কিন্তু প্রত্যেকে এখন রাষ্ট্রদ্রোহী পরিস্থিতির মধ্যে বসে আছি। যদি শেখ হাসিনা সরকার এখনো থাকতো, এটা একটা রাষ্ট্রদ্রোহী পরিস্থিতি এবং সর্বোচ্চ শাস্তি বলা হয়েছে ওখানে। তাহলে এই সাংবিধানিক ধারাবাহিকতা যে দোহাই তারা দিয়েছেন, তারা বরং যেটা করেছে সেটা হচ্ছে সাংবিধানিক ডিসকন্টিনিউটিকে প্রমোট করেছে। সাংবিধানিক ধারাবাহিকতা কোনটা? গণ অভ্যুত্থান হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা। কেন? তার কারণ হচ্ছে যেই মানে জনগণের ইচ্ছা ও অভিপ্রায় ব্যক্ত করার সকল রাস্তা আপনি বন্ধ করে দিয়েছেন, অর্থাৎ সাংবিধানিক ধারাবাহিকতা আপনিই বন্ধ করে দিয়েছেন। জনগণ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতায় ফেরার চেষ্টা করছে। সুতরাং আমাদেরকে এই স্পিরিটের সাথে থাকতে হবে। আমাদেরকে 72 সংবিধান শ্রেষ্ঠ সংবিধান এটা বলে লাভ নাই। হ্যাঁ, এটা খুবই ভালো সংবিধান, এটা আমাদের এর পেছনে আমাদের সংবিধান মানে আমাদের সংগ্রামের ব্যাপার আছে। এবং আমি খুবই বলছি যে ডক্টর কামাল হোসেনকে আমরা পছন্দ করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু যেটা সত্য, ট্রুথ মাস্ট বি স্পোকেন, যে এই সংবিধান আর বর্তমানে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও অভিপ্রায়কে কোনোভাবেই আর রিফ্লেক্ট করে না। যেটা সাবেক বিচারপতি এম এ মতিন বলেছেন যে এই গণঅভ্যুত্থানের পরে এই জনগণ যতটুকু এই সংবিধান রাখতে চাইবে ততটুকু এই সংবিধান প্রাসঙ্গিক আছে, বাকিটুকু প্রাসঙ্গিক নাই। তাহলে আমরা কি বলছি, এই যে প্রিএমবেল যেটা আছে এখন, যে আমাদের কনস্টিটিউশনের প্রিএমবেল আছে, আমরা এটা রেখে দিতে চাই, কারণ এটা আমরা অর্জন করেছি, যুদ্ধ করেছি, উই দ্য পিপল, আমরা এখানে ঘোষণা করেছি, সুতরাং এটা থাকবে। কিন্তু এর পরবর্তী যেই অংশটুকু বাংলাদেশের জনগণের ইচ্ছা অভিপ্রায় বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটার সাথে আমাদের আর ওখানে ফেরাতে নিতে আপনারা চেষ্টা করবেন না, আপনাদের কাছে আমরা অনুরোধ করছি। এবং এই সংবিধান অনুযায়ী এই গণ অভ্যুত্থান সিদ্ধ। প্রথমত, গণ অভ্যুত্থানের বৈধতার জন্য সংবিধানের ভেতর ঢুকতে হয় না, গণ অভ্যুত্থান নিজের বৈধতা। কিন্তু যদি যারা সংবিধান এক ধরনের মানে সংবিধানবাদের মধ্যে ফ্যাটিসে ভোগেন, যে সংবিধান না থাকলে একটা জনগণ কিভাবে চলবে, একটা জনগণ কখনোই, একটা জনগোষ্ঠী কখনোই সংবিধানহীন হয় না। আমরা যতক্ষণ আছি ততক্ষণ সংবিধানও আছে, লিখিত আছে কি অলিখিত আছে সেটা অন্য প্রশ্ন। এই প্রিএমবেলের মধ্যেই, এই প্রিএমবেল দ্বারাই আমাদের এই গণ অভ্যুত্থান সিদ্ধ। কিভাবে? কারণ এখানে আপনারা খেয়াল করে দেখেন, পড়ে দেখেন 5-7 লাইন কি বলা হচ্ছে ওখানে, যে জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে সংবিধান। তাহলে যতক্ষণ এই সংবিধান ইচ্ছা ও জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের অভিব্যক্তির সাথে আছে ততক্ষণ এই সংবিধান আছে, যতক্ষণ নাই ততক্ষণ নাই। এই তো এর ফলে তো এইটাকে, এই সংবিধানকে মানে এত আমাদেরকে বলে লাভ নাই যে সংবিধানে এইটা আছে সেটা আছে। মনসুর সাহেব তো মানে এখানে যেগুলো বলেছেন আমি সবটা বলতে পারবো না, কারণ সময় নেই, আমি জানি ইমরান ভাই আমাকে ইয়ে করবেন। তিনি মৌলিক অধিকারের প্রশ্নে যেভাবে এবং মৌলিক অধিকার নিয়ে যেগুলো পড়েছেন, আপনাদের কাছে আছে না, পড়ে দেখেন, আমি আর রিপিট করলাম না। এই যে সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন, প্রত্যেকটা জিনিস আপনি 39 পড়ে দেখেন, ওখানে কিভাবে একদিকে আপনার কাছে দেওয়া হয়েছে এবং আরেক দিক থেকে সবকিছু নিয়ে নেওয়া হয়েছে। তাহলে এগুলো তো আমাদের শুধু বললে হবে না যে সব দেওয়া আছে, সব দিয়ে দেওয়া আছে, কিভাবে আবার নিয়ে নেওয়া হয়েছে ওটাও খেয়াল করতে হবে। এবং কনস্টিটিউশন পড়ে নাই বা না পড়ে কথা বলছে, এই অভিযোগ করার আগে কনস্টিটিউশন আমরা ভুলভাবে পড়ছি কিনা, যারা পড়ছি, কিংবা ইচ্ছাকৃত ভুল কিনা, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। তো এই সমস্ত ব্যাপার আছে। আমি বলবো যে এখানে আমাদের কনস্টিটিউশন নিয়ে যেগুলো আরিফ ভাই বললেন, আমি মনে করি একেবারেই অমূলক এগুলো, মানে কি বলে আশঙ্কা, যে এখন যদি আমরা কনস্টিটিউশন হাত দিতে যাই তাহলে দেশ একেবারে চতুর্দিকে বিভক্ত হয়ে যাবে। এটা হচ্ছে নিজের জনগণকে অবিশ্বাসের কাছ থেকে এটা আসে, যে আমরা বাংলাদেশের জনগণ একটা কনস্টিটিউশন বানাতে পারবো না। যারা রক্ত দিয়ে একটা গণ অভ্যুত্থান করেছে তারা একটা কনস্টিটিউশন বানাতে পারবে না। এই অবিশ্বাস যখন আপনি আপনার জনগণকে করেন তখন এই কথাটা আসে। আমি ওনার প্রতি রেসপেক্ট রেখেই বলছি। সুতরাং আমাদের জনগণকে বিশ্বাস করতে হবে। আমরা এখানে 47-এ পাকিস্তান আন্দোলন করেছি, আমরা 71 করেছি, আমরা 24-এ গণ অভ্যুত্থান করেছি। আমরা যেহেতু আমাদের একটা ধারাবাহিক মুক্তির সংগ্রাম আছে, সুতরাং আমাদের জন্য একটা কনস্টিটিউশন যেটা জাতীয় দলিল, সত্যিকার অর্থে জাতীয় দলিল হতে হবে, যেটা মনসুর সাহেব বলেছেন, যেটা জাতীয় দলিল হতে হবে। কিন্তু এটা জাতীয় দলিল না, এটা একটা দলিল। আপনি বাকশালের মধ্যে তো এই 4টা মূলনীতি ঢুকিয়ে রেখেছেন, একটা দলের মতাদর্শ। আর এটা হচ্ছে এমনই জিনিস যে বাকশাল মানে নিজেই নিজেকে খেয়ে ফেলেছে। আপনি আওয়ামী লীগ নিজেকে বিলুপ্ত করে দিয়েছে বাকশালের মধ্য দিয়ে। তাহলে এই কনস্টিটিউশনের মূলনীতি, এবং যেটা আমি পড়লাম, আরো পড়তে পারতাম, সময় নাই, ওখানে দেখবেন যে মনসুর সাহেব বলেছেন যে এগুলো মূলনীতিতে না থাকলেই ভালো হতো। যে যাই হোক, আমি হয়তো একটু বেশি ক্ষোভের সাথে বলেছি, আপনারা কিছু মনে করবেন না, আমাদের বয়স কম, ওনাদের তুলনায় ওনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। তো আপনারা, যেটা আমি বলবো যে তরুণদেরকে বিশেষত আবুল মনসুর আহমদকে আপনারা মন দিয়ে পড়েন। স্পেশালি আমরা তো আজকে কনস্টিটিউশন প্রশ্নে আলাপ করছি, কালচারাল পলিটিক্সের প্রশ্নে এই যে এখন যে মানে বিভিন্ন ধরনের এক্সট্রিম মতামত আপনারা দেখতে পান এবং দুই পোলারাইজেশন, এগুলোর মধ্যবর্তী একটা বাংলাদেশপন্থী গণতান্ত্রিক অবস্থান কি হতে পারে কালচারাল পলিটিক্সের দিক থেকে, যদি আপনার একজন ব্যক্তির কাছে ফেরত যেতে হয় সেটা হচ্ছে আবুল মনসুর আহমদ। আপনারা তার বাংলাদেশের কালচার, কিন্তু কালচার কথাটা বলতেন, ভাষা নিয়ে ওনার দারুণ অদ্ভুত সব। উনি কিন্তু কনস্টিটিউশন প্রণেতাদের প্রশংসা করেছেন, যেখানে ওনারা ইংরেজি শব্দগুলো রেখে দিয়েছেন, কমিটি, রিপোর্ট, এগুলো ইংরেজি বাংলা হয়ে গেছে।
আবার কোথাও কোথাও বলেছেন যে একটা মানে পারিভাষিক বাতিক দেখা যাচ্ছে, কঠিন কঠিন সব শব্দ ঢুকিয়ে দেওয়া আছে। এই যে সংসদ, সংসদ বললে কি বোঝা যায় যেটা কাজ কি? সংসদে কি মমতাজ গান গায়, কিন্তু সংসদের কাজ তো হচ্ছে আইন প্রণয়ন করা। আপনি যদি বলেন আইন সভা, তাহলে বোঝা যায় যে ওখানে কাজটা হচ্ছে আইন প্রণয়ন করা। এরকম অনেক কিছু পারিভাষিক বাতিকও দেখা গেছে, কিন্তু আবার যেখানে যেখানে ক্রেডিট দেওয়ার সেখানে উনি দিয়েছেন। তো আমি বলবো যে আপনার আবুল মনসুর আহমদকে, আপনাদের তরুণদেরকে বিশেষত বলছি যে সোকল জেনজি, তারা নাকি পড়াশোনা করেন, এর নিয়ে একটা অভিযোগ আছে, আপনারা কিন্তু পড়বেন এবং আবুল মনসুর আহমদকে পড়বেন, কামরুদ্দিন আহমদকে পড়বেন, কারণ তাদের চিন্তার উপর, ইতিহাসের উপর দাঁড়িয়ে আমরা আছি। আমরা কিন্তু হাওয়া থেকে আসিনি, আমরা হঠাৎ করে হুট করে এসে পড়ি নাই। এবং এতদিন যে আপনারা যাদেরকে দেখেছেন কালচারাল এবং ইন্টেলেকচুয়াল সিনারিওতে যারা দখল করে বসেছিল এগুলো, তার বাইরে নতুন যারা আসছে তাদের কথা শুনতে হবে, তাদেরকে অবিশ্বাস করা যাবে না। নতুন যারা আসছে তাদেরকে জায়গা দিতে হবে, তাদের কথা শুনতে হবে। তাদেরও চিন্তা আছে এবং তারা হাওয়া থেকে আসে নাই, যারা অভ্যুত্থান করেছে তারা হাওয়া থেকে আসে নাই এবং তারা সংবিধান পরিবর্তন করতে চায় না, এই ধরনের কোনো আকাঙ্ক্ষা তাদের মধ্যে নাই। যেটা আরিফ ভাই বললেন এটাও ঠিক না। তারা পরিষ্কারভাবে বলেছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে, এটাই তাদের এক দফা। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ মানে হচ্ছে যে ব্যবস্থা এখানে ফ্যাসিবাদ কায়েম করেছে, ব্যবস্থা আকারে, শুধুমাত্র শাসক আকারে না, সেই ব্যবস্থাকে বিলোপ করার কথা তরুণরা বলছে। এটা আপনাদেরকে বুঝতে হবে, এটা মানে কি। সবাইকে ধন্যবাদ।